সবেমাত্র বিদেশ থেকে আসা ছেলে আকাশের চোখ থেকে পানি পড়ে যেন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে। আর বন্যা হবে নাই বা কেন বলেন? পরিবারের সবার কাছে সুখের পরিবর্তে এত কষ্ট যদি পায়, তাহলে কি চোখে পানি না এসে পারে? কিছুই বুঝছেন না তো? তাহলে চলেন সবটাই বুঝে আসি। আকাশ একটু আগে 10 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে। আবার বাড়ির কাউকে কিছু না বলেই এদেশে বাড়িতে আকাশ বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে এক ধানে দাঁড়িয়ে আছে, বাড়িটার দিকে তাকিয়ে দেখছে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। আকাশ উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবছে। 10টি বছর হলো আমি দেশের বাইরে গেছি, বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। যাক, বাবা আর ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করেছে। ইস, দেখেই মনে হচ্ছে আমার মনটা ভরে গেছে। তা আমার বাড়িতে এত সাজসজ্জা কেন? মা তো আমাকে কিছুই বলেনি। দেখি ভিতরে গিয়ে তাহলেই বুঝতে পারবো। আকাশ গুটি গুটি পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরটা আরও সুন্দর করে সাজানো। সামনেই দেখতে পায় ওর মা, বাবা, বড় ভাইয়া একটা মেয়েকে বধূ বেশে সাজিয়ে দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই বধূ সেজে থাকা মেয়েটিই হলো আকাশের একমাত্র আদরের ছোট বোন রিয়া। রিয়ার যখন 6 বছর বয়স তখন আকাশ লন্ডনে চলে যায়, তারপরে আর কখনোই দেখেনি। তাই আজকে চিনতে পারলো না। আকাশ ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে কার বিয়ে হচ্ছে? কই আমাকে তো কিছু বলোনি। আকাশের মা আকাশকে কোনো কথা না বলে টেনে সেখান থেকে একটা রুমে নিয়ে আসে, সাথে ওর বাবা ভাইও চলে আসে সেখানে। আকাশের মা ফরিদা আকাশকে উদ্দেশ্য করে বলে, আকাশ, তুই যে দেশে আসলি, কই একটা বারের জন্যও তো আমাদেরকে বললি না, আর হঠাৎ করে চলে আসলি কেন? আকাশের বাবা নূর হোসেন আকাশকে কিছু বলতে না দিয়ে তিনি বলেন, হ্যাঁ আকাশ, তোর মা তো ঠিকই বলেছে। তুই হঠাৎ করে চলে আসলি কেন? তুই জানিস না আমরা কত টাকা ঋণে ডুবে আছি? সেই টাকা শোধ করে আসতি। এবার মুখ খুলে আকাশের মা বাবার উদ্দেশ্যে বলে, বাবা মা, আমি চাইছিলাম তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে আসলে তোমাদের অনেকটাই সারপ্রাইজ দিতে পারবো, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। সারপ্রাইজ দেবার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি? আরে তুই দেখতে ভালোই আছিস, আর তোর কোনো সমস্যা নেই, বোঝাই যাচ্ছে। এখন কত টাকা এনেছিস সে টাকা তোর মায়ের কাছে দে। বাবা, তাহলে তুই আবার কয়েকদিন পর ফিরে যাবি, আর সোনাদানা যা এনেছিস সেই সব কিছু আমাদের কাছে দে। আকাশের চোখের পানি। কত আশা ছিল সবার সাথে দেশে গিয়ে আনন্দ করবে, আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো। আকাশ আর মায়ের কথার জবাবে কিছু বলতে যাবে, ঠিক তখন ওর ভাই রাশেদ বলে ওঠে, আকাশ, তোর আইফোন আর হাতে থাকা রয়্যাল এক্সের ঘড়িটি দে। আমার খুব পছন্দ হয়েছে। তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস। আকাশ হাত থেকে দেবার আগেই রাশেদ থাবা দিয়ে নেমে নেয়। আসলে আকাশ এই আইফোন আর ঘড়িটা ওর ভাইয়ার জন্যই এনেছিল, কিন্তু সেটা খুশি হয়ে দিতে পারলো না। মা, আমি তো কোনো টাকা আনতে পারিনি, বরং আমি একটা কেসে ফেসে গেছি, যেটা ছুটানোর জন্য আমার 10 লাখ টাকা লাগবে। তাই তো বাড়িতে আসলাম। আমার কাছে তো কোনো টাকা নেই, কেননা সব টাকাই তো মাসে মাসে তোমাদের দিয়ে দিছি। আকাশের মুখের এমন কথা শুনে সবাই মলিন মুখটা যেন কালো অন্ধকারে চাদরে ঢেকে যায়। আকাশের বাবা আকাশকে বলে, দেখ বাবা, তুই যে টাকা দিছস সবটা তো বাড়ি করতে আর দোকানের পিছনে ব্যয় হয়ে গেছে। আর কিছু জমি কিনেছি, বাকি যা ছিল তো ছোট বোন রিয়ার বিয়েতে শেষ। তাহলে আর কি করা? সেই জমির কিছু অংশ না হয় বেচে দাও, আমার তো টাকা লাগবেই। দেখ বাবা, তুই এইসব বলিস না। তুই বরং আবার বিদেশে চলে যা। এই জমি আর দোকান রাশেদ আর রিয়ার নামে দলিল করা। ওরা কি তোর জন্য বিক্রি করবে? পাগলের মতন কথা বলিস। মায়ের এমন কথা শুনে আকাশ একটু ক্ষোভের সাথে মুখে হাসি নিয়ে বলে, টাকা কামাইলাম দেশের বাইরে থেকে আমি, আর সেই টাকা দিয়ে সব কিছু করলো ভাই বোনের নামে। মা, জানো আমরা প্রবাসীরা কিভাবে থাকি? 2টা শার্ট 2টা প্যান্ট দিয়ে চালিয়ে নেই অগণিত দিন, মাসের পর মাস। তবুও নতুন কিছু কেনা হয় না, কেননা তোমাদের কাছে টাকা পাঠাতে হবে ঈদের সময় তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের শপিং করার টাকাটা পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দেই, যেন তোমাদের ঈদটা ভালোভাবে কাটে, কোনো কষ্ট না হয়। আর আমি সেখানে পুরাতন কাপড় পরেই নামাজ পড়ে আসি।
জানো মা, এখানে সবাই ঈদের দিনে কত আনন্দ করে, আর আমরা প্রবাসীরা নামাজতে পড়ে আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য। কেননা এই মাসে বাড়িতে 50,000 টাকা দিয়েছি, তো বাড়ি থেকে বলো সামনের মাসে একটু বেশি দিস। এই বেশি টাকাটা না মা আমরা না ঘুমিয়ে না খেয়ে অনেক কষ্টে কাজ করে বাড়িতে পাঠাই, আর দিন শেষে সেই আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে লোকে ঠিকই বলে, বিদেশে থাকা টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে, আর যখনই টাকা কামানো বন্ধ করে দেয় আমার মতো দেশে আসে, তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশের সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের দেওয়া অবহেলা সহ্য করার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের থাকে না। আকাশের এমন কষ্টের কথাই যেন কারোর কোনো হেলদোল হলো না। তার ভাই রাশেদ বলে উঠল, আকাশ, এই সব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানা করিও তোকে দেব না। তোকে আমরাই তো টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছি, তাহলে সব টাকা তো আমাদেরই, তাই না? রাশেদের কথায় সায় দিয়ে নূর হোসেন বলেন, হ্যাঁ, রাশেদ তো ঠিকই বলেছে। তোকে বিদেশ যাওয়ার সময় সব টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 7 লাখ টাকা। বাহ বাবা বাহ, এমনভাবে বলতেছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ থেকেও যদি লোন নেওয়া যায় তবুও তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না, আর তোমাদের 7 লাখ টাকার বদলে 70 লাখ টাকার বেশি আমি বাড়িতে পাঠিয়েছি। তাহলে এখন সব টাকাই তোমাদের বলে দাবি করতেছো? দেখ আকাশ, আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করতে চাই না। কত টাকা দিছস না দিছস, কত কত টাকা দিছস না দিছস সেটার হিসেবও আমি করতে চাই না। আমার কথা একটা, আমি কানা করেও দিতে পারবো না। আকাশ, তুই বাড়িতে এসেছিস, এক মুঠো খেয়ে বিদায় হ। আমি আমার মেয়ের বিয়ে দিনে কোনো ঝামেলা করতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে? আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা দিও, একটু এই বাড়িতে থাকতে দাও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই, আর তুই আসতেছিস এ কথা আগে বললে হয়তো টিনের একটা ঘর বাইরে দিতে পারতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আকাশ কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ভাইয়া বলে আকাশকে এসে জড়িয়ে ধরে, কেননা রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনেছিল। রিয়ার চোখে যেন পানি, কান্না করে যেন বিয়ের শ্বাসটাই নষ্ট করেছে। কেমন আছো তুমি? এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? ভাইয়া, আমিও অনেক ভালো আছি। ভাইয়া, আমি সব কিছুই বাইরে থেকে শুনেছি। তোমার যা টাকা লাগে আমার অংশের সব কিছু বিক্রি করে নিয়ে নাও, সব কিছুই তোমার। আমার এইসবে কোনো দরকার নেই। না রে বোন, তোর কথাতেই আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না, তুই তাও ভেবেছিস। রিয়া, তোর জন্য তেমন কিছু আনতে পারিনি। এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তো আর পরিবার বাড়ি ঘর কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো? এই সবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিছে। সবাই দিছে বলে আমারটা নিবি না? আমি গরিব বলে এমন করছি, তাই না? আর বাবা মা ভাইয়াও অনেক দিছে। আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না, দাও, আমি এখনই পড়ে নিচ্ছি। তুমি এমন ভাববে জানলে কি আর আমি এমন বলতাম বলো? আকাশ অনেকটাই খুশি হয় আর রিয়াও খুশি হয়ে চলে যায়। আকাশ আবারও তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যে এই আমি একটা ছেলে আছি সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? আকাশের এমন কথার জবাবে তাদের মুখে কোনো কথা নেই, একদম চুপ হয়ে আছে। সেটা দেখে আকাশ নিজেই বলে, মা বাবা ভয় নেই, আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের এই বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলেও থাকতে দাও। আমি কিছুদিন পরে চলে যাব। তারপর তোমাদের আর কখনো মা বাবা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইবো না। আর সমস্যা নেই, আমি যে কয়েকদিন থাকি ভাড়া দিয়েই থাকবো। আকাশ কথাটা বলে সেখান থেকে চলে আসে। স্টোর রুমের কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ে। আকাশ কখনো ভাবেনি এমন একটা দিন তার জীবনেও আসবে। হায়রে, প্রবাসী জীবনের অর্ধেকটা সময় তারা দেশের বাইরে কাটিয়ে দেয় পরিবারের সুখের কথা ভেবে, নিজের সুখকে গলা টিপে হত্যা করে। তবুও আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা পরিবারের দেশে কাজ করতে করতে ভুলেই যায় যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকেরা সেটা ভাবে না। তাদের তো টাকা দরকার, ছেলের সুখ না।
ওই তো বলবে বাবা আর 2টা বছর থাকলে আরো একটু উন্নত হবে। আমাদের 2 বছর গেলে আবার একই কথা বলবে। ছেলে তো মুখ ফুটে বলতে পারে না, বুকের ভেতরে লুকিয়ে থাকা কষ্টটাকে জমিয়েই রেখে দেয়। 15-20 বছর দেশে এসে যখন বিয়ের জন্য পাত্রী দেখে তখন একটাই কথা সামনে আসে, ছেলের টাকা হয়তো আছে কিন্তু বয়স বেশি, আমাদের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জীবন নষ্ট করতে চায় না। ভাইরে, এটা গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব। প্রবাস জীবন কতটা কষ্টের সেটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসী। সালাম জানাই সকল প্রবাসীদের যারা নিজের জন্য না ভেবে পরের জন্য ভাবে। আকাশ একটু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিবে। বাড়ির ভেতরে আসে অনেক মানুষের আনাগোনা, কিন্তু কেউ আকাশের খোঁজ নেয় না। আকাশ কষ্ট মনের সামনের দিকে যাওয়ার জন্য ডান দিকে ঘুরে একটু সামনের দিকে এগোতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। একে মেয়ে বললেও ভুল হবে না, কেননা এ যেন আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ কোনো এক পরী। আর সেই মেয়েটাও আকাশের উপরে পড়ে যায়, আর আকাশ মেয়েটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আর মেয়েটির আগে ফুঁসতে ফুঁসতে আকাশের উপর থেকে উঠে দাঁড়ায়। আকাশ মাটি থেকে উঠে দাঁড়ালেই আকাশের গালে 2টা চড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে, শালা হনুমানের বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? দেখে তো মনে হচ্ছে কোনো রেপ কেসের আসামি মনে হচ্ছে, এখনই জেল থেকে মুক্তি পেয়ে বাইরে এসেছিস। আসলে ম্যাডাম, আমি দেখতে পাইনি। আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে, তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। গা থেকে মনে হচ্ছে বিচ্ছিরি গন্ধ আসছে রে। ছি। আসলে বৃষ্টি ঠিকই বলেছে, কেননা আকাশের চুলগুলো বড় বড়ই হয়ে গেছে, সাথে দাড়ির কারণে একদম পাগলের মতো লাগছে। তাহলে জেলখাটা আসামি তো বলতেই হবে, তাই না? এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশার দিকে মজা নিতেই যেন অনেক ব্যস্ত। আকাশ তো নিচের দিকে তাকিয়ে আছে, আর এইদিকে কোথায় থেকে যেন আকাশের বাবা এসে বলল, মামনি, ও আমাদের বাড়িতে নতুন কাজের লোক, আজকে এসেছে, তাই তোমাকে চিনতে পারিনি। ওর পক্ষ থেকে আমি সরি বলছি। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম এই কামলার বাচ্চা যেন আমার সামনে না আসে বলে দিবেন। আচ্ছা মামনি, আমি ওকে বলে দেব। তুমি তোমার কাজে যাও। বৃষ্টির রাগ দেখিয়ে হনহন করে চলে যায়। এদিকে আকাশ ওর বাবার কথা শুনে অবাক হয়ে এক ধ্যানে ওর বাবার দিকে তাকিয়ে আছে। আকাশের চোখের পানি টলমল করছে, এখনই যেন বেরিয়ে আসবে। তুই কার সাথে বেয়াদবি করছিস জানিস? বৃষ্টি হলো রিয়ার হাজবেন্ডের কাজিন। আর সবচেয়ে বড় কথা হলো, বৃষ্টির বাবার অনেক পাওয়ার। ওদের দেশে বিদেশে অনেক কোম্পানি আছে, যেটার 50% অধিকারী হলো বৃষ্টি। হা হা হা। বাবা শেষমেশ অন্যের কাছে নিজের ছেলেটাকে কাজের লোক বানিয়ে দিলে। বাবা, আমার বুঝি বিদেশের মাটিতে পড়ে মরে থাকাটাই ভালো ছিল। আকাশ কথাটা বলেই সেখান থেকে চলে যায় বাড়ির সাথে। বাড়ি ভর্তি মানুষের সামনে তাকে কাজের লোক বলেছে, আর সেটাতে খারাপ না লেগে কি পারে বলেন? আকাশ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে, ছাদের অপর পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টি। আকাশ অনবরত চোখের পানি মুছতেই যেন ব্যস্ত। পাশে কে আছে তার কোনো খেয়াল নেই। একটা পরিবারের লোক কিভাবে এমনটা করতে পারে, এগুলোই ভাবছে আর চোখের পানি মুছে তখনই কেউ বলে, এই ক্ষেতের বাচ্চা মনে হয় আমায় ফলো করতে করতে ছাদে এসেছে। আসলে সুন্দরী মেয়ে তো জীবনে দেখে নাই, তাহলে এমন তো করবেই। কাজের লোকের বাচ্চা, তোকে আবার দেখি, তাহলে দেখিস তেলাপোকার জুস খাইয়ে ছাড়বো। বৃষ্টি এসব ভাবছে আর রাগে ফুঁসতেছে। এদিকে আকাশ বৃষ্টিকে খেয়াল না করে সেখান থেকে নিচে চলে যায়। আকাশের এমন কাণ্ড দেখে বৃষ্টি আবারও ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, ও তো আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে, তাহলে আমার দিকে না তাকিয়ে চলে গেল কেন? ও, বুঝেছি, এটা অ্যাটিটিউড। তোর অ্যাটিটিউড আমি বের করব, দাঁড়া। বাবা, ভাইয়ার সাথে এমন না করলে পারতে না? সবার সামনে কি এইভাবে অপমান করতে হবে? যেটার 50% অধিকারী হলো বৃষ্টি। আরে মা, কি যে বলিস না, ওর কি অপমান বোধ আছে কি না? যদি থাকতো তাহলে তো সেই তখনই বাড়ি ছেড়ে চলে যেত, এভাবে বেহার মতো আমাদের বাড়িতে পড়ে থাকতো না। বাবা, তুমি কি ভুলে গেছো এই বাড়ি তৈরির সব টাকা ভাইয়ার, আর তুমি তাকে এইভাবে অপমান করছো? এইদিকে ওর বাবার বলা সব কথাগুলো আকাশ পেছনে দাঁড়িয়ে শোনে, আর একটু সামনে এসে চোখের পানি মুছতে মুছতে বলে, আসলে এই পরিবারের মানুষগুলো আমার খুব আপন, তো তাই ছেড়ে যেতে মন চাইছে না। তবুও চলে যাব। রিয়ার বিয়েটা হোক, আমি রিয়ার বিয়েটা দেখে রাতেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাবে। সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না।
তুই এইটুকু বলেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি। নিজের বাড়িতে জায়গা হলো না, বরং উপাধি পেলাম কাজের লোক। আচ্ছা রিয়া, তোর বর কি করে? রাফি এই দেশের নামকরা কোম্পানি স্টারলাইট ফুড প্রোডাক্ট এর জিএম। ও খুব ভালো, তাহলে দোয়া করি তোরা সুখী হ। আর বাবা, আমাকে একটু সময় দাও, তারপরে চলে যাব। আকাশের বাবা কোনো কথা বলছে না। এইদিকে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। আকাশ রুমে শুয়ে আছে। খুব ক্ষুধা লেগেছে, তবুও কেউ খেতে বলেনি। ওইদিকে বৃষ্টির খুব পানি পিপাসা পায়, কিন্তু বৃষ্টি কাউকেই পাচ্ছিল না। তাই খুঁজতে খুঁজতে আকাশের রুমে চলে আসে। আহা আহা, কত মজা! বাড়ির কাজের লোক হয়ে কাজ না করে এমনভাবে শুয়ে আছে যেন বাড়ির মালিক তুই নিজেই। বৃষ্টির কথা শুনে আকাশ তাড়াতাড়ি উঠে বসে আর নরম সুরে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আর এমনি আমি একটু শুয়ে আছি। হয়েছে, তোর কথার জন্য আমি এখানে আসিনি, বুঝেছিস? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাই কাউকে না পেয়ে এসেছি তোকে দেখে। এখন তুই গিয়ে তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি, আপনি একটু দাঁড়াই থাকেন কেমন? আকাশ কথাটা বলেই পানি আনার জন্য যায়, কিন্তু বাহিরে এসে বিপাকে পড়ে যায়। জগ গ্লাস কোথায় থেকে নিবে আর পানির সাপ্লাই বা কোথায়, কেননা আকাশ তো কিছুই জানে না। তাই বাইরে দাঁড়িয়ে থাকে কাউকে জিজ্ঞাসা করতে, কিন্তু কপাল খারাপ, কেউ তার সামনে পড়ে না। এইদিকে আকাশ দেরি দেখে বৃষ্টি রেগে বাহিরে আসে, আর বাহিরে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে খালি হাতে। বৃষ্টি সহ্য করতে না পেরে পেছন থেকে সামনে এসে একটা চড় দিয়ে বলে, তোকে সামান্য পানি আনতে বলেছি, আর তুই বাড়ির চাকর হয়ে তুই কিনা আমার জন্য পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে ম্যাডাম, হয়েছে কি, আকাশ পুরো কথা শেষ করার আগেই ওর বাবা পেছন থেকে বলে ওঠে, মামনি, এই ছোট লোকটা তোমার সাথে আবার কি করেছে বলো তো? আমি ওর পিঠের চামড়া তুলে নিব। দেখেন না আঙ্কেল, আমার খুব পানি পিপাসা পেয়েছে দেখে কাউকে না পেয়ে ওকে পানি আনতে বলি, আর ও পানি আনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বৃষ্টির কথা শুনে ওর বাবা আকাশের গালে একটা চর বসিয়ে দেয়। বৃষ্টির চরে হয়তো আকাশের কষ্ট হয়নি, কিন্তু এখনকার চরে আকাশের কলিজা যেন পুড়ে যাচ্ছে। আকাশের বাবা রাগে কটমট করতে করতে বলে, তোকে বৃষ্টি পানি আনতে বলেছে, আর তুই পানি না নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আজকে নতুন, কোথায় জগ গ্লাস আর পানির সাপ্লাই কোথায় জানি না। জানিস না? জানিস না তো আমাকে বললি না কেন? আসলে তোদের মতো মানুষের এই একটাই দোষ, সুযোগ পেলে এই কাজে ফাঁকিবাজি করিস। আঙ্কেল, এমন অকর্মা কাজের লোককে বাড়ি থেকে বের করে দিন, তাহলেই ভালো হবে। ঠিক আছে মা, এই তুই এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোকে যেন আর দেখতে না পাই। কথাটা বলেই আকাশের বাবা চলে যায়। আর আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর এইদিকে বৃষ্টি আবারও আকাশকে বলে ওঠে, কিরে, যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি যা, তোকে দেখলেই আমার কেমন কেমন লাগে, শালা খ্যাত একটা। আকাশ কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে রুমে। রুমে এসে ব্যাগ নিয়ে বাহিরে আসে। ওর বাবা মা দাঁড়িয়ে আছে। তাই এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক খারাপ একটা ছেলে। আমার মা বাবা যদি জন্মের সময় আমাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। এতটা কষ্ট আর আমাকে পেতে হতো না। ভালো থাকবেন সবাই। আকাশ চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া চোখে জল মুছছে। আকাশ চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে রিয়া চোখের জল মুছতেছে, কেননা তার কোনো কিছু করার নেই আকাশের জন্য। ওর মা বাবা ভাই একটাবারের জন্য ফিরে তাকায় না। এইদিকে বৃষ্টির উপরে থেকে দেখতেছে আর ভাবতেছে, কি ব্যাপার, ছেলেটা কি সত্যিই চলে গেল? আমি এত কিছু বললাম অথচ কোনো প্রতিবাদ করলো না। এই ছেলেটাকে তো কাজের লোক মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। বৃষ্টি এসব ভাবতে ভাবতে রিয়ার কাছে আসে আর রিয়াকে বলে, ভাবি, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আর তোমাকে তো ওই কাজের লোক ছেলেটা বিরক্ত করবে না, সে তো চলে গেছে। না, ঠিক সেটা না। আমি এত কথা বলেছি অথচ ও কিছুই বলেনি। তোমার বাবা চলে যেতে বলল, আর সে কাঁদতে কাঁদতে চলে গেল। সে কি আসলে এই বাড়ির কাজের লোক? উনি এই বাড়ির সবার কাছে কাজের লোক, কিন্তু আমার কাছে উনি আমার মায়ের পেটের আপন ভাই। রিয়ার মুখে ভাই কথাটা শুনে বৃষ্টির যেন হুঁশ উড়ে যায়। বৃষ্টি অবাক হয়ে রিয়াকে আবারও জিজ্ঞাসা করে, কি বলছো ভাবি? আকাশ তোমার ভাই? তাহলে সবাই কেন কাজের লোক বলল?
জানি না, সবার ইচ্ছে হয়েছে তাই বলেছে। তোমার ইচ্ছে হলে তুমিও বলতে পারো, না হয় বাজে ছেলেও বলতে পারো। পারো, কেননা ভাইয়া তো তোমার সাথেও বাজে ব্যবহার করেছে। বৃষ্টি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টিকে খুব করে ভাবাচ্ছে কেন আকাশকে বাড়ির সবাই কাজের লোক বলে পরিচয় দিল। এভাবে দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। এইদিকে আকাশ ঢাকায় এসে একটা বস্তিতে ঘর ভাড়া করে থাকে, কেননা তাকে গরিবের কষ্টটা বুঝতে হবে। আকাশ পকেট থেকে ফোন বের করে তাকে যেন কল দিয়ে খাবার দিয়ে যেতে বলল। কিছু সময় পরে খাবার চলে আসে। আকাশ খাবার খেয়ে নেয়। আকাশ ইচ্ছে করলেই বাড়িতে উঠতে পারতো, কিন্তু ওঠেনি। আকাশ তো আর পরিবারের কাছে ফকির, তাই কিছুদিন এমনভাবেই থাকবে। আকাশ কাউকে বুঝতে দেবে না যে আসলে ও আর কে। কোম্পানির সিও আকাশ বিছানায় শুয়ে আছে। তখনই ওর ফোনে একটা কল আসে। কলটা করেছে ওর বন্ধু শাহিন। হ্যাঁ শাহিন, বল কেন কল দিয়েছিস? বাড়িতে গিয়ে আমাকে ভুলে গেছিস তাই না? আমার সাথে তো একটু কথাও বললি না। কি আর বলবো কথা রে ভাই, যার মনে কষ্ট থাকে সে তো কষ্টের আঘাতটা বোঝে। ও কি হয়েছে তোর একটু খুলে বল, আমি কেবল জানি রহস্যের গন্ধ পাচ্ছি। আকাশ তারপরে শাহিনের জোড়াজুড়িতেই ওর সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। শাহিন ঘটনাটি শুনে কান্না শুরু করে দেয় আর বলে, বন্ধু, তোকে বাংলাদেশে থাকতে হবে না, আজকেই বিমানে নিয়ে চলে আয়। আর এই বৃষ্টির বাচ্চাকে তো আমি দেখে নেব। ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা নতুন প্রজেক্টের ডিল আছে, না সেটা দিব না। না রে বন্ধু, আমি কারোর সাথে মনোমালিন্য করতে চাই না। আর তাছাড়া মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মেয়ের বাবা তো আর করেনি। ওহ, বুঝতে পারছি, তুই ওই মেয়েকে ভালোবেসে ফেলেছিস, তোর মনটা কেড়ে নিয়ে গেছে ওই মেয়েটা, তাই তো এই কথা বলছিস? হাহাহা, আমি ভালোবাসলে কি হবে, সে তো আমাকে জেল খাটা আসামি বলেছে। বললাম না কেন, তুই 2 মাস ধরে চুল দাড়ি না কেটে বড় করলে তো জেল খাটা আসামি তো বলবেই, তোকে দেখতে তো ভূতের মতোই লাগছে। এইভাবে দুই বন্ধু আরো অনেক কথা বলে ফোন কেটে দেয়। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, আকাশ আসলে কে আর শাহিনী বা কে? তাহলে শুনুন। আকাশ হলো আর কে কোম্পানির সিও আর টপ ধনীদের মধ্যে একজন। শাহিন আকাশের কোম্পানি দেখাশোনা করে। তারপর আকাশের রাতে ঘুমিয়ে পড়ে আর সকালে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যায় নাস্তা করতে। আকাশ মেন রাস্তা ধরে একটা চা দোকানে বসে, একটা কেক আর চা নিয়ে খাচ্ছে। কতদিন হলো এমনভাবে খায় না। আর এদিক দিয়ে বৃষ্টি আর ওর চাচাতো বোন পলি একটা কাজে সকালে সকালে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। বৃষ্টি আকাশকে দেখেই গাড়ি থামিয়ে বলে, পলি আপু দেখ, ওই যে চা দোকানে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে, ওইটা রিয়া ভাবির ভাই। কি বলিস? এমন একটা ভূত ভাবির ভাই? আমার তো ভাবতেই কেমন লাগছে। আরে আমি কালকে কত অত্যাচার করেছি ওর উপরে, কিন্তু ও কিছুই বলেনি। আর সব থেকে আজব কথা হলো, ওর পরিবারের সবাই ওকে কাজের ছেলে বলে। আর আমাদের কাছে তো বলেছে তাদের এক ছেলে এক মেয়ে। আমার মনে হয় একটা রহস্য আছে এর মাঝে। এখন এই কাহিনী না করে যে কাজে যাচ্ছি সেই কাজে চল। ওকে দেখে বোঝা যায় ও একটা কাজের লোক। হুম, বল। এই সব কিছু ভেবে আমাদের কোনো লাভ নেই। তবে একটা জিনিস কিন্তু দেখার আছে, আকাশ অনেক কিউট। জানি না অমন পাগলের মতো থাকে কেন। বুঝি বুঝি, মনে মনে ঠিকই পছন্দ করিস আর সামনে বকাবকি করিস। তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক, এমন তো করবা। আচ্ছা চল, যা হবার তা পরে হবে, সেটা পরেও দেখা যাবে। আগে তো কাজটা করে আসি। তারপর বৃষ্টি আর পলি গাড়ি নিয়ে চলে যায়। আসলে আকাশের বন্ধু শাহিন হলো পলির বয়ফ্রেন্ড আর আকাশ পলিকে দেখেছে। তারপর বৃষ্টি আর পলি গাড়ি নিয়ে চলে যায়। আসলে আকাশের বন্ধু শাহিন হলো পলির বয়ফ্রেন্ড আর আকাশ পলিকে দেখেছে ফটোতে, কিন্তু আকাশকে পলি দেখেনি। এইদিকে আকাশ বাসায় চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রিয়া বাড়িতে গিয়ে দেখে ওর ভাইয়া ওর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। বাবা মা, আমি তোমাদেরকে আর বসে বসে খাওয়াতে পারবো না, তোমরা যেখানে ইচ্ছা চলে যাও। কি বলিস এইসব? আমরা তোর কথা ভেবে আকাশের সাথে এমন করলাম, আর সেই তুই আমাদের সাথে এমন করছিস? তোমরা আকাশের সাথে যা করেছো তা আমার সাথে করবে না, তার কি গ্যারান্টি আছে? তোমরা চলে যাও, তোমাদের জায়গা আমার বাড়িতে নাই। আকাশের বাবা দাঁড়িয়ে চোখে জল ফেলছে। তার যে কিছুই বলার নেই। এটা যে তাদের আকাশের সাথে করা পাপের শাস্তি, এটা তো ভোগ করতেই হবে। আকাশের মা, চলো আমরা
এই বাড়ি ছেড়ে চলে যায়। এখানে থাকলে কষ্ট আর অত্যাচারে শেষ করে দিবে আমাদের। আমরা আকাশের হাতে যা করেছি সেটার তুলনায় এটা কিছুই না। তুমি একদম ঠিকই বলেছ। আমরা আকাশকে ঠকিয়ে ওকে বড় করতে চেয়েছিলাম, আজকে সেই দিনে প্রতিদান পেলাম। রিয়া দরজায় দাঁড়িয়ে সবকিছু গুছাচ্ছিল আর ভেতরে আসতে আসতে বলে, একেই বলে আল্লাহর লীলা খেলা, বোঝা বড় তাই। সেই দিন তো বড় ভাইয়ার সঙ্গ দিয়ে ছোট ভাইয়ার সাথে যা রয় তাই ব্যবহার করেছো, আজকে কান্না করছো কেন? তোমাদের চোখে তো পারি মানাই না। ভাইয়া কত করে শুধু আমার বিয়েটা দেখার জন্য এই বাড়িতে থাকতে চেয়েছিল, সেটাও তোমরা দিলে না। রিয়া, এভাবে বলিস না। আমার আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। মা, কষ্ট আরো পাবে। যে ছেলেটা দিনের পর দিন না খেয়ে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে বাড়িতে পাঠিয়েছে, তোমাদের খুশি করেছে, সেই ছেলের মুখে হাসির বদলে কষ্ট দিয়েছো। তোমরা তোমাদের এই পাপের জন্য আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। ভাইয়া তো দূরে থাকলো, আর ভাইয়া তুমি এতটা নিচ কবে থেকে হয়েছো? তুমি তো আগে এমন ছিলে না। বোন রে, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, আমিও সেইভাবে বদলে গেছি। ভাইয়া, পরিস্থিতি কখনো মানুষকে বদলাতে পারে না, বরং মানুষ নিজেকে বদলানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে। ভাইয়া যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, সে সন্তান কখনো সুখী হতে পারে না। আকাশ তো মা বাবার আকাশ তো মা বাবার সুখের জন্য নিজের সুখকে বলিদান দিয়েছি। কই, ওর কপালে তো কষ্ট ছাড়া আর কিছুই নেই। সে তো প্রতিটা মুহূর্তে কষ্ট পায়। রিয়া এইভাবে ওর ভাইকে অনেক বোঝায় কিন্তু কোনো কাজ হয়নি। পরে বাবা মায়ের এমন কষ্ট দেখে রিয়া তার সাথে ঢাকায় নিয়ে আসে। মারে, তুই না গেলে হয়তো আমাদের যে কি হতো তা আল্লাহই জানে। রাশেদ সবসময় আমাদের উপর অত্যাচার করত। সারাদিন বাড়ির কাজ করিয়ে ঠিক মতন খেতে দিত না। মা, এই সব বলে আর কি লাভ? এখন এই সব বাদ দাও। জানি না ছোট ভাইয়া কোথায় চলে গেছে, এই দেশে আছে নাকি লন্ডনে চলে গেছে। হুঁরে মা, আল্লাহর কাছে দোয়া করি আকাশ যেন সব সময় ভালো থাকে। এইভাবে কথা বলতে বলতে ওরা রিয়াদের বাসায় চলে আসে। আসলে জনির বাবা মা নেই, জনি একাই থাকে রিয়াকে নিয়ে, আর এখন ওর শ্বশুর শাশুড়ির সঙ্গী হলো। এইদিকে বিকেলে আকাশ একটা পার্কে বসে আছে। হঠাৎ বৃষ্টি আকাশকে দেখে পলিকে বলে, আচ্ছা পলি, আকাশকে আমি যেখানেই যাই সেখানেই দেখতে পাই কেন? আকাশ আমাকে কোনো জাদু করেছে? ওরে আমার বোন, তোকে তো জাদুই করেছে ওই দাড়িওয়ালা পাগল বেটা। তোর কি রুচি বলতে সবকিছু শেষ হয়ে গেছে? এমন একটা খ্যাত ছেলেকে পছন্দ করিস? প্রেম যদি করতে হয় আমার বয়ফ্রেন্ডের মতো দেখতে সুন্দর একটা ছেলে দেখে কর, তাহলে তো লাইফ সেটেল। হ, আমার এই পাগলটাকেই কেমন জানি ভালো, অনেক ভালো লাগে। চল না একটু গিয়ে ক্ষমা চেয়ে নেই। তোর ইচ্ছা হলে তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আসছি। আচ্ছা দাঁড়িয়ে থাক, আবার কোথাও হারিয়ে যাস না কেমন? ঠিক আছে, যা। বৃষ্টি তারপর গুটি গুটি পায়ে হেঁটে আকাশের কাছে এসে আকাশকে উদ্দেশ্য করে বলে, এইভাবে একা একা মন খারাপ করে বসে থাকলে মনের কষ্ট মুছে যাবে বুঝি। বৃষ্টির কথা শুনে আকাশ পেছনে তাকিয়ে তো অবাক, অনেকটাই খুশি হয়, কেননা আকাশ মনে মনে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে বৃষ্টিকে। আরে ম্যাডাম, আপনি এখানে কিভাবে আর আমাকে দেখলেন কেমনে? আসলে আমি আগের সব কিছুর জন্য সরি। রিয়া ভাবির মুখে আপনি তার ভাইয়ের কথা শুনে আমার অনেক কষ্ট হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি, তাহলে ক্ষমা কথাটা আসছে কোথায় থেকে? এই যে আমার উপর রেগে না থাকলে তো সুন্দর করে তুমি করে বলতেন। রেগে আছেন বলেই আপনি করে বলছেন। হা হা। আচ্ছা নাও, তুমি করেই বলছি তো কেমন আছো। হুম, আগে একটুও ভালো ছিলাম না, তবে তুমি ক্ষমা করে দেওয়াতে ভালো আছি। তা তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা, যে মানুষটার জীবন থেকে ভালো থাকা নামক শব্দটাই বিলীন হয়ে গেছে, সেই আমি কিভাবে ভালো থাকি? আমার তো সবসময় চোখের জল বুকে ভাসিয়ে সময় কাটে। একদম আর কান্না করবে না, আচ্ছা? তুমি এভাবে চুলদারি বড় করে পাগলের মতো হয়ে আছো কেন? তুমি জানো তোমাকে ভূতের মতো দেখতে লাগে, যাকে দেখে সবাই ভয় পেয়ে পালাবে। হা হা। তুমি এত কথা কোথায় পাও শুনি? আচ্ছা, উনি এখানে কেন? ওর নাম পলি, আমার চাচাতো বোন, ওখানেই দাঁড়িয়ে আছে। আমি পাগল খ্যাত বলে কি কাছে আসেনি তাই না? যদি কামড়ে দেই, হা হা হা। তুমি একটা পাগল। আচ্ছা,
আজকে আসি, আর নিজেকে একটু পরিবর্তন করো কেমন? এখন তোমাকে নিয়ে অন্য কেউ কিন্তু ভাবে। বৃষ্টি কথাটা বলেই সেখান থেকে চলে আসে আর পলিকে সাথে করে মনের আনন্দে চলে যায় বাড়িতে। আর এদিকে আকাশ শুধু বৃষ্টির কথাটা নিয়েই ভাবছে। বৃষ্টি এটা কি বলে গেল আমাকে নিয়ে, আবার কে ভাবে আমি তো কিছুই জানি না বা কখনো দেখিওনি। দ্যাট কি যে ভাবি বুঝি না। আকাশ কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসে। এদিকে রিয়া রান্নাঘরে রান্না করছে। তখন ওর মা গিয়ে বলে, রিয়া, তুই আমাকে দে, আজকে রান্নাটা আমি করি কেমন? যেটা বলছো এটা ভুলেও এই কথাটা দ্বিতীয়বার বলবে না। আমি কিন্তু একদমই সহ্য করব না। তোমাদের খাওয়ানোর জন্য আমি আছি। তোমাদের কাজ করতে হবে না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করিও, তাতেই আমাদের হয়ে যাবে। মারে, এটা কি আর বলতে হয়? মায়ের দোয়া সন্তানের সাথে সব সময় ছায়া হয়ে থাকে, বুঝলি? এখন তাহলে মন দিয়ে রান্না কর, আমি তোকে সাহায্য করি কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এভাবে মা মেয়ে কথা বলতে বলতে রান্নার কাজ শেষ করে এদিকে আকাশ বাসায় এসে ফোন করে খাবার দিয়ে যেতে বললে এই কিছু সময় পর খাবার দিয়ে যায়। আকাশ খাবার খেয়ে শুয়ে আছে আর বৃষ্টির বলা সেই কথাটা ভাবছে। আসলে বৃষ্টি তখন আমাকে কি বোঝাতে চাইলো আমি তো কিছুই বুঝলাম না। আমাকে নিয়ে আবার কোনো মেয়ে ভাববে না? আমার মাথায় যে কিছুই ঢুকছে না। শুধু বৃষ্টির চাঁদ মুখটাই বারবার আমার চোখে ভাসছে। আমি কি তাহলে ওর প্রেমে পড়ে গেছি? ধুর, আমি এসব কি ভাবছি? ওর প্রেমে তো সেই প্রথম দেখাতেই পড়েছি। বৃষ্টি কি আমাকে ভালোবাসবে? এদিকে আকাশের মতো বৃষ্টিও চিন্তার মাঝে ডুবে আছে। তাহলে চলেন বৃষ্টির ভাবনাটা শুনে আসি। আমার কেন এত পাগলটাকে মনে পড়ছে? চোখ বন্ধ করলেই যে ওর পাগল মার্কা ফেসটাই ভেসে উঠছে। এটা আমার সাথে কেন হচ্ছে? তাহলে আমি কি ওর প্রেমে পড়েছি? এটা আমি কি ভাবছি? হ্যাঁ, ঠিকই তো ভাবছি। কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। কালকে আকাশের বাচ্চা, তোর খবর আছে। আমার ঘুম নিয়ে ছিনিমিনি খেলছিস। তোর জন্য আমার রাতে ঘুম হয় না। এইটা ভাবতে ভাবতে বৃষ্টি কখন ঘুমিয়ে রাজ্যের হারিয়ে গেছে সে নিজেও জানে না। এটা ভাবতে ভাবতে বৃষ্টি কখন ঘুমের রাজ্যে হারিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে আসা জরুরি কাজ পড়ায় ফ্লাইটে চট্টগ্রামে চলে যায়। এদিকে বৃষ্টি আকাশকে দেখতে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। এভাবে দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যায়, আকাশের কোনো দেখা নেই। আকাশ কি তাহলে আমার মনের কথাটা না শুনেই আমার জীবন থেকে হারিয়ে গেল? আসলে তুই আকাশের প্রেমে অন্ধ হয়ে গেছিস, তাই এমন মনে হচ্ছে। গরিব মানুষ দেখ, কোথাও হয়তো কাজে গেছে, কয়েকদিন পর আবার ফিরে আসবে। কবে আসবে তুই জানিস? এই 3টা দিন আমার কিভাবে কেটেছে আমি নিজেও জানি না। যেন আমি বেঁচে থেকেও মরার মতো থেকেছি। সারাটা সময় ওর জন্য ছটফট করেছি। হয়েছে, এখন আর এইসব বলতে হবে না। আকাশ আসলে তোর মনের কথাটা বলে দিস। আর যদি না আসে তাহলে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস। না রে, আমি হয়তো আমাকে ভুলে থাকতে পারবো, কিন্তু ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না। কারণ সে যে আমার প্রতিটি নিঃশ্বাসের প্রশ্বাস। এইভাবে ওরা আরো অনেক কথা বলে। এদিকে আকাশ অফিসে বসে সায়নের সাথে কথা বলছে। ওই শালা, আমরা মনে হয় এবার বন্ধু থেকে ভাইরা ভাই হয়ে যাব। কি বলিস তো? তোর সমস্যা কোথায় বুঝতেছি না। কি বলিস? আমি তো তোর কোনো কথাই বুঝতেছি না। আর পলির তো কোনো বোন নেই? আরে গাধা, বৃষ্টি হলো পলি চাচাতো বোন। আর আমাদের প্রেম যদি সত্যি হয় তাহলে তো আমি আর তুই ভাড়া হব, তাই না? এটা কি কথা শুনালি যে আমার তো এখন ইচ্ছে করছে দেশে এসে তোদের বিয়ে দিয়ে দেই, কিন্তু তুই তো বলা আমাকে কাজের জালে ফাঁসিয়ে দিলি। আমার এখানকার কাজটা শেষ হয়ে গেছে, আমি আজকেই ঢাকায় ফিরে যাব। কেননা আমি অনেক কষ্টের পরে আমার পরিটাকে এই কয়েকদিন ভুলে থাকতে পেরেছি। তবে আর পারবো না, বুকের বাম পাশটায় খুব করে কষ্ট হয় রে। ওহ, শুধু তোর কষ্ট হয় তাই না? আমি বুঝি কষ্ট হয় না পলির জন্য। আরে বেটা, তোদের প্রেম পুরাতন হয়ে গেছে তাই একটু কষ্ট হলেও সমস্যা নেই, কিন্তু আমার প্রেম তো এখনো হয়ে ওঠেনি। তার আগে যদি হারিয়ে যায় তাহলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। হয়েছে, আর বলতে হবে না, আমি তোর মনের কষ্টটা বুঝি। আচ্ছা, তুই তাহলে আজকেই ঢাকায় চলে যা আর গিয়ে বৃষ্টিকে তোর মনের কথাটা বলে দিবি। হুম, ঠিক আছে। তবে আমার সম্পর্কে তুই কাউকে কিছু বলবি না। আমি কাউকে জানাতে চাই না আমার সম্পর্কে। ওকে বন্ধু, ঠিক আছে। আর শোন, আমি কবে আসতে পারবো সেটা একটু ভেবে দেখ। কতদিন হলো পলির চোখের সামনে দেখি না। আহারে বন্ধু গো, আমার কত কষ্ট তাই না? আশা ছেড়ে দাও।
কোনো লাভ নেই, কেননা আমি যখন বৃষ্টিকে আপন করে পাবো তখন তুই আসবি। না বন্ধু, এমন করিস না, কারণ আমি অনেক দিনের ইচ্ছা তোর আগে বিয়ে কাজটা সেরে ফেলে বাসরটাতে বিড়াল মারব। আমার এই ছোট ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করিস না। ওরে বাবা, এত দামি ইচ্ছা তোর? আচ্ছা যা, তোর ইচ্ছাটা আমি পূরণ করব। হাজার হলেও তুই আমার একটা মাত্র এভাবে তারা আরও অনেক কথা বলে। কল কেটে দেয়। এদিকে আকাশের কল কেটে দিয়ে অফিসের সব কাজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্লাইটে ঢাকায় চলে আসে। বিকেলে আকাশ সেই পার্কে বসে বসে বৃষ্টির কথা ভাবছে, কেননা বৃষ্টির কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার কোনোটাই আকাশের কাছে নেই। এদিকে বৃষ্টি পলিকে বলছে, ওই পলি, চল না আজকে একটু পার্কে গিয়ে ঘুরে আসি। পাগলটার জন্য আমার মনটা একটুও ভালো নেই। ঘুরতে গিয়ে যদি মনটা একটু ভালো হয়। আহারে বোন গো, আমার কত কষ্ট মনে, তাই না? ওই পার্কে কি আকাশ বসে আছে নাকি, যে গেলেই তোর মন ভালো হয়ে যাবে? আহা, এত কথা না বলে চল না একটু ঘুরে আসি। আর এমনিতে তো তুই বাসায় বসে থেকে মোটা হয়ে যাচ্ছিস। বৃষ্টির কথা শুনে পলি তো রাগে ফুঁসতে থাকে আর রাগ গজগজ করে বলল, কি, আমি মোটা হয়ে যাচ্ছি তাই না? যা, আমি যেতে চাইছিলাম মনটাকে নরম করে, কিন্তু এখন আর যাব না। বৃষ্টির কথা শুনে পলি তো বমি করার মতো অবস্থা। এই বুঝি পেটের ভেতর থেকে সব কিছু বেরিয়ে আসবে। সে কী সব খাবারের কথা বলিস তুই? আচ্ছা এইসব বলিস না, তাহলে আমি আর খাবার খেতেই পারবো না। চল যাচ্ছি তোর সাথে। বোন আমার এমন করে না, রাগিস না। আমি তো মজা করলাম শুধু। আচ্ছা যা, তোকে আমি ফিরে এসে নিজের হাতে স্পেশাল তেলাপোকার স্যুপ তৈরি করে খাওয়াবো। তবুও চল। পলি আর কিছু না বলে সোজা রুমে এসে নিজেকে তৈরি করে নেয়। আর বৃষ্টিও খুব সুন্দর করে সাজে। শাকচুন্নি মোটুও বলিস, আবার লক্ষ্মীও বলিস। আমি তো কনফিউশনে আছি, আসলে সঠিকভাবে কোনটা বললি? তোরা তো বুঝতে হবে না। এখন তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে আয়, আমিও গেলাম। যদি একটা মিনিট দেরি হয় রে পচার ডিম, তাহলে তোর কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। সে আজও এত সুন্দর করে কেন সাজছে সেটা সে নিজেও জানে না। কিছু সময় পর দুই বোন মিলে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসে। পলি আকাশকে দেখতে পেয়ে বৃষ্টিকে বলে, বৃষ্টি, ওই দেখ, তোর মজনু তোকে কষ্ট দিয়ে এখানে বসে কত মজা করে বাদাম খাচ্ছে। পলের কথা শুনে বৃষ্টির সামনের দিকে তাকাতেই বৃষ্টির মলিন মুখে খুশির রেখা ফুটে ওঠে। দেখেছিস, এই জন্য তো আমার মনটা বারবার এখানে আসার জন্য কেমন ছটফট করতেছিল। এখন বুঝি তো কি কারণ। বুঝছি, আর বলতে হবে না। এখন মহারানী যান, গিয়ে আশিকের সাথে কথা বলে এই কয়েকদিনে জমানো কষ্টটাকে কমিয়ে দিন। বৃষ্টি আর কোনো কথা না বলে সোজা আকাশের সামনে এসে কোমরে হাত দিয়ে রাগে চোখে দাঁড়িয়ে থাকে। কোমরে হাত দিয়ে রাগে চোখে দাঁড়িয়ে আকাশ ওর সামনে এমন কাউকে দেখে উপরে তাকিয়ে দেখে বৃষ্টি ভয়ঙ্কর চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির এমন তাকানো দেখে আকাশ তো ভয়ে প্রায় শেষ। মনে মনে বলে, এই রে, আজকে বুঝি আমাকে বিনা টিকিটে হাসপাতালে পাঠাবে। যে রাগ নিয়ে তাকিয়ে আছে, ভয় তো এখনই আমার কলিজা শুকিয়ে গেছে, মনের কথা বলবো কি করে? এই তোর সাহস হয় কি করে আমাকে না বলে কোথাও চলে যাওয়ার? তুই জানিস না এই কয়েকটা দিন আমি কতটা কষ্টে ছিলাম। আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে তো ঠিকই আরামে ঘুমাচ্ছিস, তাই না? বৃষ্টির কথায় আকাশ তো অবাক। সে তার অবাক ভাব নিয়ে বৃষ্টিকে বলে, আজব তো, তুমি কি আমার ঘরের বউ নাকি যে আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলে যাব? আর তোমার রাতের ঘুম আমি কিভাবে কেড়ে নিলাম এটা তো আমার মাথায় ঢুকছে না। তোর মাথায় ঢুকবেও না, বুদ্ধু। মাথায় এত বড় চুল থাকলে তোর মাথায় এইসব কথা ঢুকবে কেমনে? তুমি জানো, এই কয়েকটা দিন তোমাকে না দেখে আমি প্রায় পাগলই হয়ে গিয়েছি। এখানে ওখানে সারাক্ষণ খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। কিন্তু তুই আমাকে খুঁজবে কেন? আমার মতো খ্যাতকে খুঁজে তোমার কি লাভ, সেটা তো আমি বুঝতে পারছি না। তুমি যদি সেটা বুঝতে, তাহলে কি আর আমাকে এতটা কষ্ট করতে হয়? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। বৃষ্টির কথায় আকাশের তো এবার আকাশ থেকে পড়ার উপক্রম হলো। সে রসিকতা করে বলে, কি বলছো এইসব? তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার মতো 2 টাকার কাজের লোক খ্যাতকে ভালোবাসে, এটা তো বিশ্বাস হচ্ছে না আমার। তোমার বিশ্বাস হোক আর না হোক, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তুমিও এখন থেকে আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে, এটাই আমার শেষ কথা। আমি যদি তোমাকে ভালোবাসতে রাজি না হই তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই আত্মহত্যা করার চেষ্টা করবে, বা তোমার বাবাকে বলে আমাকে পুলিশে ধরিয়ে শাস্তি দিবে। থুর পাগল নাকি তুমি? আমি এত কষ্ট কেন করব?
তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখানে বসে কান্না করব। আর এই মেয়ে বলে কি? আমি জানি সবাই ভালোবাসা না পেলে সুইসাইড করে, আরও কত কি করে, আর তুমি সেই সব না করে কান্না করবে? এটা ভালো এটা ভালোবাসা পাবার কোন টেকনিক? ও বোঝে না, বুদ্ধ একটা। আমি যদি সুইসাইড করি তাহলে তোমাকে রেখেই পরপারে চলে গেলাম, তাহলে তো আমার কোনো লাভই হবে না। আবার তোমাকে পুলিশে ধরিয়ে দিলে আমি কষ্ট পাবো। আর আমি যদি কান্না করি তাহলে আমার চোখের পানি দেখে তোমার মনটা গলে আমার জন্য ভালোবাসা তৈরি হবে। ওরে বাবা, এত দূর! কিন্তু ম্যাডাম, আমাকে ভালোবাসলে আমি তো তোমাকে রোজ রোজ দামি রেস্টুরেন্টে বসিয়ে খাওয়াতে পারবো না, বাইকে চেপে শহরের অলিতে গলিতে ঘুরতে পারবো না, মাসে মাসে শপিং করাতে পারবো না। আমাকে দামি কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে না। তুমি 10 টাকার বাদাম আর ফুচকা খাওয়ালেই হবে। বাইকে করে ঘোরাতে হবে না। মাঝে মাঝে রিক্সা করে আমার হাতে হাত রেখে ঘুরে বেড়ালেই হবে। বিশাল দালান কোঠায় রাখতে হবে না। আমাকে কুঁড়ে ঘরে নিয়ে তোমার ভালোবাসায় হবে। আমাকে নিয়ে সিনেমা হলে বসে সিনেমা দেখতে হবে না। আমাকে নিয়ে ওই চাঁদনি রাতে তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখানোর সুযোগ দিলেই হবে। বড্ড বেশি ভালোবাসি যে তোমাকে। লাভ ইউ সোনা। আকাশ যেন বৃষ্টির এমন সুন্দর কথা শুনে কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। আকাশ কখনো ভাবেনি যে বৃষ্টি ওকে ঠিক এতটা ভালোবাসে। আকাশ আর কিছু না বলে পাশ থেকে একগুচ্ছ ফুল নিয়ে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে। আমি যে আমি যে তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমাকে কখনো বলার সাহস হয়নি আমার। আজ বলছি, তুমি শুধু আমার, তুমি আমার। চাঁদনি রাতে চাঁদ দেখার সাথী, তোমাকে ছাড়া আমি যেন নিজেকে নিঃস্ব মনে হয়। আমি যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রাগওয়ালি। বৃষ্টি খুশি হয়ে আকাশের হাত থেকে ফুলগুলো নেয় আর আকাশকে জড়িয়ে ধরে কিছু সময় পর ছেড়ে দেয়। আচ্ছা, আমাকে তুমি রাগওয়ালি বললে কেন? আমি কি তোমার সাথে খুব বেশি রাগ দেখাই? আরে, তোমার ওই রাগী চেহারাটা আমার এখনো মুখের সাথে ভেসে উঠলে ভয় লাগে। আমি যে তোমার ওই রাগী লোকটাকে বেশি ভালোবাসি, তাই তো তোমাকে রাগওয়ালি বলতে ভালো লাগে। আকাশ আর বৃষ্টির এমন প্রেম দেখে পলের যেন সহ্য হচ্ছে না, তাই তাদের উদ্দেশ্য করে বলল, বৃষ্টি, এত বেশরম না হয়ে আশেপাশের লোকজন দেখে একটু কাজ কর কেমন? এমনভাবে চিপসে আসিস কেন? ছেড়ে দিলে হারিয়ে যাবে। বারে, আমার জিনিস আমার কাছে রাখবো না তো এটা হয় নাকি? আর কত কষ্ট করে ওকে কাছে পেয়েছি, এখনো যদি অবহেলা করে দূরে রাখি, তাহলে যদি আবার হারিয়ে যায়, তাহলে তখন কোথায় পাবো আমার কলিজাটাকে? তোর সাথে কথা বলে পারবো না। এবার প্রেম করা শেষ হলে বাসায় চল। আমার কাজ চলছে তোদের এমন রোমান্টিক প্রেম দেখে। আহারে আমার বোন রে, কত কষ্ট হচ্ছে তাই না গো? তাড়াতাড়ি শাহিন ভাইয়াকে আসতে বল, তাহলে আমাদের প্রেম দেখে এমনভাবে জ্বলতে হবে না। আমি কি আর কম বলি নাকি ওকে আসতে? কিন্তু শাহিন তো আসতেই পারে না, কারণ তারা একটা বদমাইশ বন্ধু আছে না, সালাম খচ্চর বেটা। নিজেও প্রেম করবে না, আবার ওর বন্ধুকেও প্রেম করতে দিবে না। ওই বেটা শালার জন্য আমার জানটা আমার কাছে আসতে পারে না। শালার ব্যাটারে যদি কাছে পাইতাম রে বোন, তাহলে কি যে করতাম আল্লাহ জানে। পলের কথা শুনে আকাশের তো বৃদ্ধ মানুষের মতো কাশি উঠে যায়, তাই নিজেকে অনেক কষ্টের সামলিয়ে পলিকে উদ্দেশ্য করে বলে, ওহ, আইসে মহারানী ভিক্টোরিয়া তার বন্ধুকে খেলাতে। আমি বলি কি, শালিকা তোমার প্রেমে পাওয়ার ফুরাই গেছে, তাই তো সে দেশে আসে না। এখন দোষ দিচ্ছ ওর বন্ধুর মতো ভালো মানুষটার। ওর বন্ধুর মতো ভালো মানুষ একটাও পাবে না। ও আইসে রে, কি আমার ভালো মানুষ রে শালা, ভালো মানুষ না ছাই। ওই যদি আমাদের কষ্টটা বুঝতো তাহলে তো হতোই। আচ্ছা শালিকা, দেখি তোমার হাতটা দাও তো, একটু ধরে দেখি কি আছে। আকাশের কথা শুনে বৃষ্টি তো আকাশের দিকে রাগে লুক নিয়ে তাকায়, আর ওইদিকে পলি তো চারপাশে লাঠি খুঁজতেছে। তোমার সাহস তো কম না? আমার মতো এত সুন্দরী একটা গার্লফ্রেন্ডের নরম হাত রেখে তুমি আমার বোনের হাত ধরতে চাচ্ছ? আরে বৃষ্টি, তোর এই বয়ফ্রেন্ড হলো লুচ্চার সর্দার, তাই বলি কি আমাকে একটু সাইড দেই। না থাক, লুচ্চার হোক আর যাই হোক, জানোটা তো আমারই। এখন ওকে কষ্ট দিলে সে কষ্ট তো আমার কলেজায় গিয়ে লাগবে আগে। আরে, তোমরা এসব কি শুরু করলে? আমি তো শালিকার নরম হাত ধরে দেখতে চাইলাম। আকাশ কথাটা বলার আগেই পলি আবারও রাগী কণ্ঠে বলে ওঠে বৃষ্টিকে, শালাদ বেটারে হাত ধরার মন মানসিকতা বের করি এই লাঠি দিয়ে। ওই বৃষ্টি, এভাবে হবে না। শালালে এই লাঠি দিয়ে মাথায় একটা বাড়ি দিতেই হবে, তাহলে হাত ধরার কথা মাথা থেকে বের হয়ে যাবে। আরে ধুর, তোমরা আমার পুরো কথা শুনো না কেন? এই জন্যই লোকে বলে
তোমরা বুঝো কম কিন্তু চিল্লাও বেশি। আমি বলছি তোমার হাত ধরে দেখব কপালে কি আছে, কেননা আমি হাতের রেখা দেখে সব বলে দিতে পারি। হ্যাঁ, তুমি হাত দেখে সব বলে দিতে পারো। কই, আমি তো তোমাকে এইসব করতে কখনো দেখিনি। আরে আগে তো এত সুন্দর শালিকার হাত পাইনি, তাই আজকে থেকে শুরু করলাম। বৃষ্টি, তুই থাম তো। এই দুলা ভাই, তুমি আমার হাত ধরে তাড়াতাড়ি সবকিছু বলে দাও তো। পলের কথাগুলো শুনে আকাশ মনে মনে শয়তানি হাসি দিল। আকাশ মনে মনে বলে, এই তো শালিকার এবার পথে এসেছে, এখন দেখো তোমাকে কি করি। আমাকে কেলাবি? তোর সাহস কত বড়! আচ্ছা তোমার হাতটা দাও তো। পলে তখন আকাশের দিকে তার হাত বাড়িয়ে দেয়। আকাশ পলের হাতের রেখা দেখেই জোরে চিৎকার দিয়ে বলে উঠল। না, এটা কখনোই হতে পারে না। আকাশের এমন চিৎকার করতে দেখে বৃষ্টি ও পলে দুজনেই তো অবাক হয়ে যায়। এই, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমার হাতে মাঝে কি কান্না আছে নাকি? আরে সেটা না, আসলে আমি তোমার হাতে দেখলাম। না থাক, বলবো না, তুমি কষ্ট পাবে, আর শালিকা কোনো কষ্ট পাক তা আমি চাই না। এই, তুমি কষ্টের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বলো। আমার কিন্তু টেনশনে মাথা একদম শেষ হয়ে যাচ্ছে। পলের চিন্তারত মুখ দেখে আকাশ আবারও মনে মনে শয়তানি হাসি দিলেও কিন্তু মুখে দুঃখ দুঃখ ভাব এনে বলে, শাকচুন্নি কেবল তো শুরু, দেখ কি করি। আমি দেখলাম তোমার সাথে শাহিন নাকি তাহিন ওর বিয়ে হবে না। ওই, তুমি এসব কি বলছো? আর কেন বিয়ে হবে না শুনি? কারণ শাহিনের বন্ধু এই বিয়ে হতে দিবে না, আর শাহিনের বন্ধু যা বলবে শাহিন তাই করবে। আকাশের কথাই পলি সায় জানায়। এটা পলি ভালো করেই জানে আকাশ যা বলে শাহিন তাই করে। পলি একটু মুখ বেজার করে বলল, হ্যাঁ, এটা ঠিক। ওর বন্ধু যা বলবে ও সেটা করবে। এমনকি আমাকে বিয়ে করতে মানা করলেও সেটা মেনে নিবে। একবারের জন্য ভাববে না। সেটা না হয় বুঝলাম। এখন আমার মাথায় এটা ঢুকছে না, শাহিনের বন্ধু এমনটা করবে কেন? শালার পচা গার্লফ্রেন্ড, আমাকে আরো পেঁচাইতেছস গভীর জলে। বৃষ্টির কথাই আকাশ মনে মনে এটা বলেও মুখে বলল অন্য কথা। আরে জান, তুমি তো জানো না শাহিনের বন্ধু হলো আকাশ, আর আকাশ অনেক পাওয়ারফুল মানুষ। এখন আমার শালিকা যা যা বলেছে সব কিছু আকাশের কানে পৌঁছে গেছে, কেননা আকাশ হলো অলৌকিক ক্ষমতার অধিকারী। আচ্ছা, তুমি এটা কিভাবে বলছো? আর তুমি কিভাবে জানো শাহিনের বন্ধুর নাম আকাশ? শালার পচা রেডি, আমার গার্লফ্রেন্ড হয়ে আমাকে তুই মাইন্ডটা চিপাই ফেলতেছস। বৃষ্টিকে আকাশ তো মনে মনে ধুয়ে দিচ্ছে। সাবান ছাড়া কিন্তু সেই মুখে হাসি নিয়ে বলে, আমি কি শুধু এটাই জানি না কি, আমি আরো কত কি জানি। আচ্ছা দাঁড়াও, একটা ছোট্ট প্রমাণ দেই। পলি, তোমার ফোনে 2 মিনিটের মধ্যে শাইনের কল আসবে, দেখো। শালা কলিজা যদি কল না আসে, তাহলে তোরে আমি নিজেই খাইছি। আরে জান, তুমি তো জানো না তোমার কলিজা আসলে মানুষটা কি, হা হা হা। আকাশ কথাগুলো মনে মনে বলছে আর হাসছে। এইদিকে আকাশের হাসি দেখে শাহিনও কেমন যেন হাসি থামিয়ে রাখতে পারল না। আসলে বৃষ্টিরা আসার আগে থেকেই আকাশ শাহিনের সাথে কথা বলছিল। এখনো সেই কলটা কানেক্ট আছে। আকাশের এসব কাণ্ড শুনে শাহিন মনে মনে বলল, বন্ধু, তুই আমার গার্লফ্রেন্ডটাকে এভাবে বোকা বানাচ্ছিস? তোরে তো আমি খবর করেই ছাড়বো। এখন কল দিয়ে প্রমাণ করি। এইদিকে শাহিন 2 মিনিটের আগেই পলের মোবাইলে কল দেয় আর পলি কল রিসিভ না করে বৃষ্টিকে বলে, বৃষ্টি রে, আমার প্রেমটা মনে হয় গেল। কেননা তোর বয়ফ্রেন্ড যা যা বলল সবকিছুই তো হচ্ছে। এই দেখ, শাইন কল দিচ্ছে। এইটা তো সত্যিই হলো। আচ্ছা জান, এই বিপদ থেকে পলি কি মুক্তি পেতে পারে কোনোভাবে? দেখো জান, আমি এটা তো প্রেশার মাথায় কখনো দিতাম না যদি পলি তোমার বন্যা হতো। এখন শালিকা যখন আমারই হবে, তখন তার জন্য তো কিছু একটা করতে হবে। এর একটা উপায় আছে।